নমস্কার। অনেক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি প্রত্যেকটি ভিডিওতে আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি এই ভিডিও করার আগেই দেখছিলাম যে আমার লাইভ সেশনগুলোতে আপনারা প্রায় ২২,০০০ ২৮,০০০ মানুষ যুক্ত হয়েছেন। সত্যি আমি ভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। সবথেকে বড় কথা হচ্ছে এই কৃতজ্ঞতা থেকে যেটা আসে সেটা হলো আপনাদের জন্য আবারও ভিডিও করার আপ্রাণ প্রচেষ্টা থাকে এবং তার জন্য রীতিমতো আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে দিতে, সঠিকভাবে যাতে আপনারা আমার ভিডিও দেখে নিজেদের জীবনযাত্রা, নিজেদের ভালো থাকাটাকে একটু হলেও যদি তৈরি করতে পারেন, একটু হলেও যদি ভালো থাকতে পারেন, আমি বুঝবো যে আমার কাজটা সফল হয়েছে, আমার প্রচেষ্টাটা সফল হয়েছে। আজকে এইরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু খেয়াল করে দেখুন, যদিও আপনারা যে টাইটেলটা যাচ্ছে সেটাতে অনেকটা আন্দাজ করতেই পারছেন, কিন্তু খেয়াল করে দেখুন আমরা যখন চিন্তিত থাকি আমাদের আশেপাশের মানুষজন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কী বলে? "অত চিন্তা করিস না, চিন্তা করে কী হবে? চিন্তা ছেড়ে দে, সব ঠিক হয়ে যাবে।" কিন্তু চিন্তা সত্যিই কি ছাড়া যায়? যায় না। কারণ আমাদের প্রত্যেকটি মানুষের ২৪ ঘন্টায় প্রায় ৬০,০০০ অলমোস্ট ৬০,০০০ চিন্তা সারাক্ষণ হতে থাকে। তাহলে ভাবুন, যদি চিন্তাই ছাড়বো তাহলে পরে বাঁচবো কী করে? কারণ মনের তো এটাই কাজ এবং সে সদা সর্বদা কাজ করে চলেছে। শরীর হয়তো রাতটা সময় পাচ্ছে, রেস্ট নেওয়ার সময় পাচ্ছে। শরীরের হয়তো বাকি অঙ্গ-প্রত্যঙ্গগুলো রাত্রে যখন ঘুমোচ্ছি তখন রেস্ট পাচ্ছে। কিন্তু মাইন্ড, সেও তো কাজ করে যাচ্ছে। সারা রাত কাজ করছে। স্বপ্ন দেখছি, রাতের মধ্যে ব্রেন ওয়ার্ক চলছে। ব্রেন তার মেসেজ পৌঁছে দিচ্ছে শরীরে এবং মনের মধ্যে। কন্টিনিউয়াস একটা প্রসেস কিন্তু। তাই মন চাইলেই চিন্তা ছেড়ে দেবে এইরকম কোনো পদ্ধতি সারা পৃথিবীতে নেই। কেউ এই পদ্ধতির আজ অব্দি কোনো রকম আমাদের কাছে তুলে ধরতে পারেননি। তো এই বিষয়টা আমরা আলোচনা করব না যে চিন্তা ছাড়ুন, চিন্তা আসবে। কিন্তু সেই চিন্তাকে আমরা কিভাবে একটা সুন্দর পদ্ধতিগত চিন্তা করব, আমরা সঠিকভাবে তার নিয়ন্ত্রণ করতে পারবো। আসলে চিন্তা অবধি তো ঠিক আছে, কিন্তু এই চিন্তার আগে যখন অতি হয়ে যাচ্ছে, অতি চিন্তা, তখনই তো সমস্যা, তাই না? আজকে আমি এই ভিডিওটা করব যে অতিরিক্ত চিন্তা যারা করেন তাদের উপসর্গগুলো কী, কারণগুলো কী এবং তার ফলস্বরূপ কী কী আমরা পাচ্ছি, তার সাথে সাথে এই অতিচিন্তা বা ওভার থিঙ্কিং বিষয়টা থেকে কিভাবে আমরা নিজেদেরকে একটু সরিয়ে আনতে পারি, সুস্থ একজন মানুষ হিসেবে আমরা এই জীবনটাকে ভোগ করতে পারি। কারণ যখনই চিন্তার আগে অতি বসে যাচ্ছে অর্থাৎ অতি চিন্তিত আমি হয়ে পড়ছি, তখন কিন্তু আমার জীবনে অনেক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। প্রথমত বলবো যে এই যে ওভার থিঙ্কার আপনাকে বলা হচ্ছে, আপনার আশেপাশের মানুষজন বলছে, আপনার কলিগসরা বলছে, আপনার বাড়ির লোক বলছে, "আরে তুই এত ওভার থিঙ্কিং করিস কেন?" আপনিও বুঝতে শুরু করে দিচ্ছেন, হ্যাঁ, আপনি বোধহয় ওভার থিঙ্ক করেন। আপনি আগে দেখুন তো আপনি ওভার থিঙ্ক করেন কিনা? আজকে যে উপসর্গগুলো বলবো, এই উপসর্গগুলোর মধ্যে দিয়ে যদি আপনার ক্ষেত্রে প্রায় অলমোস্ট আমি ৬টা উপসর্গ বলবো। আপনার যদি ৪টে বা ৫টা মিলে যায় আপনার সাথে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ওভার থিঙ্কিংয়ের শিকার হচ্ছেন। এবং এই ওভার থিঙ্কিংয়ের শিকার আমরা যারা হই, তারা আল্টিমেটলি আর যাই হোক না কেন, জীবনকে উপভোগ করতে পারি না। জীবনে ভালো থাকাটা আমাদের বিঘ্নিত হবেই। একটা অদ্ভুত সুন্দর কোটেশন সেদিন পড়ছিলাম যে, যারা জীবনে বিষাদটাকে জানে, তারা শুধু জীবনে বিষাদটাকেই চেনে, জীবনটাকে চেনে না। আর বিষাদগ্রস্ততা কখন হয় জানেন? যে কথাটাকে আমরা ইংলিশে ডিপ্রেশন বলি বা সাময়িক ডিপ্রেশন বলতে পারি, মন খারাপ, সেটা কখন হয় বলুন তো? যখন আপনি অতি চিন্তিত হবেন, ওভার থিঙ্ক করবেন। খেয়াল করে দেখবেন অতি চিন্তা কিসে করি আমরা? নেগেটিভ। পজিটিভ চিন্তা করলে আমরা কিন্তু ভালো থাকতে পারি। আমরা কিন্তু আমাদের জীবন চর্চাটা সুন্দর করতে পারি। আমরা পজিটিভ থিঙ্কিং করি না, খুব কম করি। এবং সার্ভে বলছে যে আমরা যদি ১০০টা চিন্তা করি, তাহলে তার মধ্যে অলমোস্ট 90% নেগেটিভ চিন্তা করি। এবং ওই 90% নেগেটিভ চিন্তার মধ্যে অলমোস্ট 99% চিন্তা আমাদের জীবনে সেগুলো হয় না। অর্থাৎ আমরা আতঙ্কিত থাকি, কিন্তু সেটা আমাদের বাস্তবিক জীবনে হয় না। এটা কিন্তু ব্রিটিশ একটা জার্নাল থেকে এই সার্ভেটা উঠে এসেছে এবং এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
সবথেকে বড় কথা, চিন্তা করছি, অতিরিক্ত চিন্তা করছি কি কারণ আমি বললাম নেগেটিভ চিন্তা। সেটা শুধু অতীত না, ভবিষ্যৎকে নিয়েও রয়েছে। জীবনটা তো আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। দেখুন আমার স্ক্রিন অব্দিও অতীত এটা, তাই তো? অতীত এটা, পাস্ট, বর্তমান, আমি রয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে। ভবিষ্যৎ আবারও দেখা যাচ্ছে না, আবারও নেই আপনাদের সামনে আমার হাত দুটো। যদি আমি এই দুটো হাতের কে বহিঃপ্রকাশ করে বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই বর্তমানকে আমরা কিছুতেই ধরতে পারছি না, এই বর্তমানকে কোনো রকমভাবেই কিন্তু রিয়েলাইজ করতে পারছি না। বর্তমান অর্থাৎ আমার জীবন, যে মুহূর্তে আমি আপনাদের সাথে সেশন করছি, ভিডিও করছি, এই মুহূর্তটাতে আমি কিন্তু আপনাদের সাথে রয়েছি, কথা বলছি আপনাদের সাথে, আমি কমিউনিকেট করছি, আমি কনসাস লেভেলে আছি। আমরা কতজন মাইন্ডফুল লিভিং করি, কতজন করি? ওই যে আমি বারবার বলি, একদিন একটা চা খেতে খেতে আমার হঠাৎ করে মনে হয়েছিল, আমি সেই ভিডিওটা আপনাদের জন্য পোস্ট করেছিলাম যে, এবং আমি সত্যি অরিজিনালি চা খাচ্ছিলাম, খেতে খেতেই আমার মনে হচ্ছিলো, এবং আমি চেম্বারে বসে চা খাচ্ছিলাম। আমি তখন ভিডিওটা পোস্ট করি যে চাটা যে খাচ্ছি, চাটা করলাম, চাটা করতে গেলাম নিয়ম মতো, একটা সুন্দর বিস্কিট নিয়ে বসলাম, সেটার জন্য হয়তো আমার বাজারে গিয়ে কিনতে হয়েছে, অর্থ খরচ করতে হয়েছে, সব কিছু করছি। যখন চাটা খাচ্ছি আমি আর নেই, তখন কিন্তু আমি বিভিন্ন ভাবনা ভাবছি। তখন হয়তো পরের একটা বিস্কুটের চিন্তা করছি, চা পাতার দোকানের কথা চিন্তা করছি, অথবা আমি নেক্সট কী কাজ করব সেটা চিন্তা করছি। কিন্তু চা, যেটার জন্য আমি এতক্ষণ ধরে একটা প্রয়াস করলাম, একটা কাজ করলাম, সেটা করলাম কোথায়? সেই চাটাকে এনজয় করলাম কোথায়? ওই চাটা নিয়ে চা খাওয়াটা, ওটা হলো মাইন্ডফুল লিভিং। আমাদের মাইন্ডফুল লিভিংয়ের একটা ট্রেনিং হয়, আমরা কিভাবে প্রত্যেকটা মুহূর্তে বাঁচবো, এবং মুহূর্তে বাঁচলে হয় কি, আপনি জীবনটাকে উপভোগ করতে পারেন। যদি মুহূর্তে না বাঁচি, তাহলে আমরা কিন্তু কখনোই জীবনকে আমরা উপভোগ করতে পারি না। এবারে বলবো যে আপনি যে এই যে ওভার থিঙ্কারের বা অতি চিন্তিত মানুষের শিরোপা পেয়ে গেছেন, আদৌ কি এটা সত্যি? যদি এই ৬টা যে পয়েন্টস বলছি এর বাইরেও রয়েছে, এটা আমার আলোচনা, তাই আমি আমার মতো করে বলছি, এর বাইরেও প্রচুর আছে, বিভিন্ন আলোচনা আপনারা শুনতে পারেন এবং শুনবেনও ডেফিনেটলি, তবেই তো নিজের জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রথম কথা হচ্ছে, অতীতের চিন্তা দিয়েই কি দিনের বেশিরভাগ সময়টা চলে যায়? খেয়াল করে দেখবেন তো, যে আপনি যে চিন্তা করছেন, সেই চিন্তার মধ্যে বেশিরভাগ সময়টা, বেশিরভাগ চিন্তাই কি আপনার পাস্টকে জুড়ে? যদি সেটা হয়, তাহলে মানে ধরুন আপনি যদি ক্যালকুলেট করেন আপনি দিনে কতগুলো বা একটা ঘন্টার মধ্যে কতগুলো চিন্তা আপনার আসছে, তার মধ্যে থেকে ফিরে ফিরে যাচ্ছেন, আপনি দেখছেন যে কটা চিন্তা আপনার ২ বছর, ৩ বছর, ৫ বছর, ৬ বছর আগের চিন্তা। দেখুন তো এটা। তাহলে আপনি ওভার থিঙ্কিং করেন কি না হয়তো একটা আইডেন্টিফাই করা যেতেও পারে। ২ নম্বর হলো, অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা সর্বক্ষণ চিন্তা করি, একদম ঠিক, অনুতপ্তও কিন্তু হই। আমি একটি মেয়ের কথা বলবো, সেই মেয়েটি একদম বাচ্চা মেয়ে, ১৯-২০ বছর মোস্টলি হবে। সে আমাকে বলেছিল তার একটা গিল্ট ফিলিং কি নিয়ে, ছোটোবেলায় ভাই বোন ছিল, বিভিন্ন কাজিনরা ছিল, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কী করতো, সবাই মিলে একত্রিত হতো, এবং তখন তারা কী করতো, যেহেতু ১০-১১ বছর বয়স, কারোর ৮ বছর, কারোর 9 বছর, এই সময়ের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, মোবাইল রয়েছে সাহায্য করার জন্য, যে সেক্স এডুকেশন বা ঠিক নট দ্যাট সেক্স এডুকেশন, অ্যাকচুয়ালি হচ্ছে কিউরিওসিটি। এই কিউরিওসিটিটা কিন্তু তখন ভাই বোনদের মধ্যে তৈরি হতো, এবং যেহেতু বন্ধু বান্ধব বলতে ভাই বোন, তাই বোনের সাথে সেক্সুয়াল বিষয় নিয়ে আলোচনা করা, তার বুবিস চেক করা, তার ভাইদের পেনিস চেক করা, তো সেক্স অর্গান নিয়ে বিভিন্ন কৌতূহল তৈরি করা। মেয়েটি যখন আস্তে আস্তে বড় হয়, তখন তার ধারণা হয় যে সে ভালো মেয়ে নয়, কারণ ছোটোবেলায় ভাই বোনদের সাথে তার অনেক সেক্সুয়াল সম্পর্ক না, মানে সেক্সুয়াল এই কোয়ারিজগুলো নিয়ে আলোচনা করেছে, তাই অ্যাজ আ সিস্টার সে খুব একটা ভালো নয়। এই ভাবনাটাতে তার অর্ধেকটা সময় জীবনে কেটে যাচ্ছে গিল্ট ফিলিং করে, বা কখনো বোনকে খুব মেরেছে, বোন কোনো দুষ্টুমি করেছিল, বোনকে মেরেছে, অনেক ছোটোবেলার কথা। সে যত ছোটোবেলার কথা বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি, প্রত্যেকটা ছোটোবেলার কথা সে কিন্তু মনে রেখে দিয়েছে, যেগুলো তার ক্ষেত্রে খারাপ লাগা, এবং সেটা নিয়ে সে অনুতপ্ত। তার ফলে আজকের দিনে তার কাজে মন বসে না,
সে যে পড়াশুনোটা করছে সেটাতে তার মন বসছে না। আরেকটা বড় কথা হলো যে এই গিল্ট ফিলিং থেকে তার আগামী দিনে ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সে বেশিরভাগ ক্ষেত্রে ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে পিছপা হয়, ভয় পায় যে না আমি বোধহয় খুব একটা ভালো দিদি নই। কিন্তু খেয়াল করে দেখুন আমরা ছোটবেলায় আমাদের তো লাইফে আরোই কোনো কিছুই ছিল না, মানে কোনো কিছু জানারও জায়গা ছিল না। সেক্স এডুকেশন তো দূরের কথা, আমরা নিজেদের বডি পার্টস নিয়ে পর্যন্ত কারোর সাথে আলোচনা করতে পারতাম না। সেখানে ভাই বোনরাই একমাত্র কিন্তু ছিল, বোনেরা ছিল। আমার যেহেতু ভাই নেই, আমরা বোনেরাই এইসব বিষয়গুলো নিয়ে ভাবতাম, আলোচনা করতাম। সেখানেও শেয়ারিংয়ের কত প্রবলেম ছিল, কিন্তু দেখেছি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও সেই সময় তারাও কিন্তু ভাই বোনরা মিলেই কিন্তু এই একদম ছোটোবেলার কথা বলছি, 4 বছর 5 বছর 6 বছর, তারপরে তো একটা লেটেন্সি পিরিয়ড চলে আসে যেখানে নাকি এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করার ইচ্ছেই থাকে না, যখন বিষয়টা সম্পর্কে অবগত হয়ে যাই আমরা। তো এই যে একটা গিল্ট ফিলিং ছোটবেলার, আরেকটা বলবো নেগেটিভ। আমি আগেই বললাম যে অতীত নিয়ে বেশিরভাগ ভাবি, ভবিষ্যৎ নিয়েও ভাবি। আগামী দিনে আমার কি হবে, আমার বোধহয় এইগুলো খারাপ হবে, আমার বোধহয় অ্যাক্সিডেন্ট হবে, কিংবা আমার প্রিয়জনের অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হলে কি করব, এগুলো ভেবে ভেবে চোখের জল ফেলা। আমার ছেলে যখন বিয়ে হবে, ছেলের তখন আমাকে আর ভালোবাসবে না। আমার মেয়ের যখন বিয়ে হবে, আমার মেয়ে তো তখন ছেড়ে আমাকে চলে যাবে, তখন আর আমি মেয়েকে কি করে পাবো। এই যে বিভিন্ন, যেটা হয়তো ওই মুহূর্তে হচ্ছে না, ডেফিনেটলি আজকে 6 মাস পরে মেয়ের বিয়ে, আপনার এই চিন্তাটা আসা স্বাভাবিক এবং সেটাই স্বাভাবিক, ইটস নর্মাল। কিন্তু যেটা ধরুন 5 বছর পরে, 6 বছর পরে, ওটা তো একদিন হবেই আপনার জীবনে, তাই না? কিন্তু ওটা যদি আপনি এই মুহূর্তে ভাবতে শুরু করে দেন, তাহলে আপনার বর্তমান জীবনটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই নেগেটিভ অতীত কিংবা অদূর ভবিষ্যৎ, এই ভাবনাগুলো আমাদেরকে আসলে ভীষণভাবে আমাদের বর্তমান জীবনটাকে নষ্ট করে। একটি মেয়ের কথা বলছি, সে এসেছিলেন, মেয়েটি বেশ কিছুদিন আগে, মাসখানেক হবে হয়তো। মেয়েটি এসে বললেন যে আমি এতটা ডিপ্রেশন এখন তলিয়ে গেছি যে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি আমি একটা বড় একটা এমএনসি কোম্পানির কথা বলছিল, চাকরি বাকরি করে, কিন্তু তবুও ম্যাম আমার কিচ্ছু ভালো লাগে না। কারণ বিয়ের পর ও 1 বছর শ্বশুর বাড়িতে ছিল এবং এই 1 বছর শ্বশুর শাশুড়ির যথেষ্ট অত্যাচারিত হতে হয়েছিল মেয়েটি। এখন 2-3 বছর ধরে তারা কিন্তু আলাদা রয়েছে, অন্য জায়গায় রয়েছে, যেহেতু তার ট্রান্সফারেবল জব। তো সে কিন্তু এখন আর সেখানে নেই, কিন্তু তার ওই শ্বশুর শাশুড়ির বিহেভিয়ারগুলো, তাদের সাথে থাকার সময়টা এতটা তাকে পীড়া দিচ্ছে, এতটা তাকে কষ্ট দিচ্ছে। বর্তমানে সে আর তার হাজব্যান্ড রয়েছে একটা জায়গায়, কিন্তু সেই যন্ত্রণা তাকে ছেড়ে যাচ্ছে না। তো এই কথাগুলো যখন বলছিল, তো আমি যখন আমার পর্বটা শুরু হলো, আমি তখন বললাম যে একটা কাজ করো, তুমি বরঞ্চ তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এসো তুমি যেখানে এখন আছো। তখন রীতিমতো হাঁ, এবং ভাবছি নিশ্চয়ই ম্যাম কাউন্সিলিংয়ে সিও শিখে বসেননি, নিশ্চয়ই কিচ্ছু জানেন না। এটাই স্বাভাবিক, ভাবাটাই স্বাভাবিক। তো আমি তো তার দিকে তাকিয়ে হেসে কথাটা বলছি এবং তার রিপারকেশনটা দেখছি। তিনি আমাকে বললেন যে ম্যাম এত কষ্ট করে ট্রান্সফার নিয়ে আমি এখানে চলে এসেছি, আমি এখানে আবার তাদের নিয়ে আসবো। আমি বললাম অসুবিধে কী আছে, তুমি তো 24 ঘন্টা তাদের কথাই ভাবছো, তুমি তো সারাক্ষণ 1 বছরের স্মৃতির উপরেই বিরাজ করে চলেছো। তার থেকে ভালো না তাদেরকে সামনে নিয়ে চলে আসা? কারণ তুমি তো আলাদা থেকেও তাদের ভাবনা, তারা কি করছে, কনস্ট্যান্ট তারা কি করেছিল, সেই ভাবনার মধ্যেই তুমি জীবনটা কাটাচ্ছ। এখন যে তুমি আর তোমার হাজব্যান্ড রয়েছে, এখন যেটা এই চাকরিটাকে সুন্দর করে এনজয় করতে পারো, এখন যে তোমাদের কনজুগাল লাইফটাকে তোমরা ভালোভাবে কাটাতে পারো, সেটা ভাবছো কোথায় বাবা? আমি তো সবসময় এটাই বলি যে আমরা কেন আগেরটাকে টেনে নিয়ে এসে বাঁচি, অথবা আগামী দিনে কি হবে সেটা নিয়ে ভাবি। আজকের দিনটা কোথায় গেল, এই যে এই স্ক্রিনটা কোথায় গেল? আপনি তো এটা স্ক্রল করলেই আলাদা চলে যাবেন এইটা থেকে। তাহলে এটাকে তো, এই সময়টাকে তো ধরতে হবে। এই 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 যে এখন ফেসবুকে যেটা চলছে সেটাকে আপনার ধরতে হবে, সেটাকে আপনার বুঝতে হবে। আপনি চাইছেন এটাকে ধরতে, কিন্তু আপনি স্ক্রল করে যাচ্ছেন, অন্য কিছুতে চলে গেলেন। ঠিক এটা আমাদের মাইন্ডের সাথে আমরা করতে থাকি। এরপরে কি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা 4 নম্বর পয়েন্ট, যে হয়তো আপনি সকালে ভেবেছিলেন যে আজকে এই কাজটা করবেন, কিন্তু সারাটা দিন পরে রাত্রে যখন শুতে গেলেন দেখলেন আপনি ওই কাজটা ধরেনই, আপনি ওই কাজটা করতেই পারলেন না। কি করেছেন সারাটা দিন? হয়তো কোনো রকম ছোটোখাটো কাজগুলো করেছেন, বা কোনো রকম রান্না খাওয়া করেছেন, অথবা মোটামুটি একটা অফিস ওয়ার্ক করেছেন, করে আপনি যে কাজটা আজকে ভেবেছিলেন করবেন সেটা করতে পারলেন না। কারণ
আপনার গতি স্লথ হয়ে গেছে, আপনি খুব ধীর গতিতে চলছেন। যতটা কাজ আপনার করার কথা ছিল একটা মানুষ করতে পারে, তার হাফও আপনি করে উঠতে পারছেন না। কারণ আপনার ভাবনা আপনাকে ক্রমাগত পেছনের দিকে টানছে। কোথাও হয়তো বসে পড়ছেন, ভাবছেন, রান্নাঘরে গেছেন, ভাবছেন, কাজ করছেন, কম্পিউটার নিয়ে বসেছেন, হাফ কাজ করছেন, বাকিটা আপনি অন্যমনস্ক। খেয়াল করে দেখুন যে এইগুলো করতে গিয়ে আপনার দৈনন্দিন জীবনের কাজ, যেমন আমার কাছে একজন ক্লায়েন্ট আর কি আমাকে বলছিল যে অফিস বেরোনোর সময় কুর্তি পাই তো লেগিংস পাই না, লেগিংস পাই তো ব্যাগ খুঁজে পাই না। আর ভাবলাম হয়তো একদিন মানে অফিসে একটা গেট টুগেদার রয়েছে, আজকে সুন্দর করে সেজে যাব, কিন্তু ভেবে ভেবে আমার এত সময় চলে যায় যে নতুন ইয়ার রিংটা কোথায় রেখেছিলাম ম্যাম সেটাই খুঁজে পেলাম না। পরে বাড়িতে এসে দেখলাম এমন জায়গায় রেখেছিলাম, সেটা খুঁজে পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু ওই যে সারাক্ষণ আমি ভাবনার জালে এতটা জর্জরিত থাকি, আমি কিন্তু বুঝতেই পারি না যে আমি কিভাবে অর্গানাইজড হব। এই অর্গানাইজড হতে পারছেন কি না, নাকি আপনার ভাবনা আপনার পা ধরে শুধু নামিয়ে দিচ্ছে, আপনাকে ওই অর্গানাইজেশনটা করতে দিচ্ছে না, দেখুন তো খেয়াল করে। তাহলে কি আপনি ওভারথিঙ্ক আর নিজেকেই নিজে মার্কস দিন। এরপরে বলবো যে বিশেষ কোনো কাজ, বিশেষ কোনো আনন্দ, বিশেষ কোনো উৎসব, সেগুলোতেও আপনার খুব একটা উৎসাহ আসে না, সেগুলোতে আপনি খুব একটা এনকারেজ ফিল করেন না, সেগুলোতে আপনি খুব একটা এনার্জি পান না, এরকম কি হয়? তাহলে বুঝতে হবে যে নেগেটিভ থট, সেটা অতীত হোক ভবিষ্যৎ হোক, সেটাতে আপনি জর্জরিত হয়ে রয়েছেন। একটু এগুলো ভাবুন তো। এরপরে হলো যে মানে যে কোনো কাজ করছি, এরপরের যে পয়েন্টটা, যে কোনো কাজ করছি কিন্তু সেই কাজটা তেমন আপ টু দ্য মার্ক নয়। কথার কথা একটা রান্না করলাম, রান্নাটা আমি তো খেতে মানে কেউ তো খেতে পারছে না, আমিও খেতে পারছি না। কিংবা অফিস করছি, কিন্তু ওই কাজটার যে মূল্যটা থাকা উচিত, বা যে সৌন্দর্যটা থাকা উচিত, বা যে তার কাজের যে একটা কি বলবো, একটা 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 প্রজেক্ট আপনি জমা করেছেন, সেই প্রজেক্ট সাবমিট করার পর আপনার নিজেরই মনে হলো কী করেছি, এটা ভালো করিনি। কিংবা একটা মেলে লিখলেন, মেলটারও ভাষা, মেলটারও বাঁধন এতটাই ছন্নছাড়া যে আপনার মনে হলো এরকম মেলটা না করলেও পারতাম। কিংবা আপনি আপনার স্টাফদের সাথে, আপনার অফিসের লোকদের সাথে, আপনার ব্যবসার জায়গায় কিংবা আপনি কাজের জায়গায়, আপনি হয়তো সকলের সাথে, অফিসটা 24 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টা প্রায়, বা কেউ কেউ 7 ঘন্টা 8 ঘন্টা অফিস করে, কিন্তু সারাটা দিন যে কী করলাম মনে করে বলতেই পারবো না। যে অফিসটা করলাম বটে, না অফিস এনজয় করি, না কোনো কাজটা ভালো করে করতে পারি। খেয়াল করে দেখুন এটাও আপনার সাথে হচ্ছে। বেশিরভাগ সময়টাই কি আপনার জীবনে চিন্তা নিয়েই কেটে যাচ্ছে? একটু চিন্তা করে দেখুন তো এটাও। সবই চিন্তা করতেই হবে, কিন্তু নেগেটিভ বা পজিটিভ কিনা সেটাই। আচ্ছা, এরপরে হচ্ছে ভবিষ্যতের ভাবনা, এবং সে ভাবনা মানে সব ভাবনাই, সেটা হচ্ছে যে আমি যখন ভাবছি, আমার তো ভাবনা তো চলবে, আমি তো এক্ষুনি যেটা বললাম, আমি তো কন্টিনিউয়াস প্রসেস। আমার এমন নয় যে এই ভাবনাটা স্টপ, আমি আর ভাববো না, এখন আমি ঘুমোবো, আমি আর কিচ্ছু ভাববো না, এটাও ভাবনা। আমি এখন মেডিটেশন করব, আমি কোনো ভাবনা ভাববো না, এটাও ভাবনা। কিন্তু আপনার ভাবনাগুলো সারাক্ষণ কি আপনাকে পিঞ্চ করে? আপনাকে কি আপনার জীবনটা থেকে অনেকটা সময় বাদ দিয়ে দিচ্ছে? আপনি কি আপনার জীবনটাতে সর্বক্ষণ ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন নিজের ভাবনার ধাক্কায়? সেটা একটু দেখুন তো। কারণ যারা ওভার থিঙ্কার তারা এসে বলেন, ম্যাম কোথায় রাখি মাথাটা? সত্যি ভীষণ কষ্ট হয়। মানে সারাক্ষণ যেন একটা অনুতপ্ত হতে থাকি, সারাক্ষণ নিজের ভাবনাটার যন্ত্রণা হতে থাকে। এবং আমার কাছে একজন ক্লায়েন্ট আছেন যিনি নাকি এতটা তার ওভারথিংক রয়েছে, এতটা তার অতিচিন্তার সমস্যা রয়েছে যে চিন্তার মধ্যে ডুবে থাকছেন, সামনে একজন কথা বলছেন সেটাও তিনি কিন্তু অ্যাকনলেজ করতে পারছেন না, সেটার কথাটা অনেক সময় শুনতে পাচ্ছেন না। 2-1 সেকেন্ড তার সময় লাগছে ওটার রেসপন্স করতে। ভাবুন এই ওভারথিঙ্কগুলো আমাদের জীবনে কতটা ভয়ানক হতে পারে। এবারে বলি যে খুব তাড়াতাড়ি এবার বলতে হবে, কারণ অলমোস্ট অনেকটা সময় চলে এসেছে। এবারে হচ্ছে চিন্তা করলে অতিরিক্ত, আমি আগেই বললাম যে চিন্তা করাটা আমাদের জন্য খুব স্বাভাবিক। আমরা চিন্তা করব দিনে অন্ততপক্ষে কমপক্ষে 60,000 চিন্তা প্রত্যেক দিন একজন মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের আসে। কিন্তু অতি চিন্তা করলে,
অতিরিক্ত নেগেটিভ চিন্তা যখন মানে অতিরিক্ত হয় ওটা নেগেটিভই হয়। পজিটিভ হলে পরে আমি বলি প্ল্যানার হয়, পজিটিভ হলে পরে গুড কি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পজিশনে থাকে। কারণ আপনি সুন্দর করে চিন্তা করবেন, তার মানে আপনি প্ল্যান করছেন। আমি যেটা সবসময় বলি যে চিন্তা থাকুক, চিন্তার রিপ্লেসমেন্ট করতে শিখবেন। আমি আসছি সেই প্রসঙ্গেও আসছি যে চিন্তাকে আমরা, এই অতি চিন্তাকে কিভাবে আমরা দূর করতে পারি। যদি আমাদের ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকে তাহলে আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, সুগার হতে পারে। কারণ আমি আগেও বলেছিলাম ইনসুলিন, অতিরিক্ত চিন্তা করলে আমাদের ইনসুলিন হরমোনটা ডিক্রিজ করতে থাকে, তখন কিন্তু আমাদের সুগার ধরা পড়ে এবং আমাদের বাইরে থেকে তখন ইনসুলিন ইনজেক্ট করতে হয়। তাই অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত নেগেটিভ চিন্তা করলে স্ট্রেস তো খুব স্বাভাবিক আসবেই। কারণ আনন্দদায়ক চিন্তায় তো স্ট্রেস হয় না, স্ট্রেস ফ্রি হই, কিন্তু আমরা আনন্দদায়ক চিন্তা করি কোথায়? আমার বিভিন্ন রিলে কিন্তু সেটা বলা আছে, আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে রিলগুলো দেখতে পারেন। এই চিন্তা নিয়েও আমি কিন্তু ছোট ছোট করে অনেকটা চেষ্টা করেছি যাতে আপনাদের প্রয়োজনে আসতে পারি। তাছাড়া থাইরয়েড হতে পারে। সবথেকে বড় কথা, এই কিছুদিন আগেই একটা জার্নাল পড়ছিলাম, সেখানে কিন্তু এই চিন্তা প্রসঙ্গে বলা হচ্ছে যে চিন্তার দরুন সর্দি কাশিও হতে পারে, চিন্তার দরুন নানান ধরনের বাত, আর্থারাইটিস হতে পারে, রিউমাটিক আর্থারাইটিস হয়, অস্টিও আর্থারাইটিস তো 100% হয়, নানান ধরনের আর্থারাইটিসের সমস্যা হয়। তাহলে ভাবুন যে চিন্তা আমাদের জীবনকে কতটা চিতায় নিয়ে চলে যায়, অথচ আমরা তো বুঝতেই পারি না। এরপরে আসি যে চিন্তা করলে সব থেকে বড় কথা হলো জীবনটা টুকুস করে চলে যায় আর আমার চিন্তা শেষ হয় না। আমি আমার জীবনটা ভোগই করলাম না, কি করলাম সারাটা জীবন চিন্তা করলাম এটা গততে কি হয়েছে, আগততে কি হবে, এই চিন্তাটা করলাম না এখন কেমন আছি। আমি একটা কথা এই প্রসঙ্গে, এই চিন্তা প্রসঙ্গে মাঝে মাঝেই বলি, আমার কি আছে এটা নিয়ে যতটা উদ্বেগের সাথে আমরা কথা বলি, আমার কি কি আছে এই হ্যাপিনেসটা আমার মধ্যে আসে না। আমি এটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন, আনন্দিত হই না, আমি উদ্বিগ্ন হই আমার কি আছে। আমাদের দেখুন এই একই শব্দ জীবন পাল্টে দিতে পারে। আমার কি আছে, আর আমার কি আছে বলে মানে বাচনভঙ্গিতে, আর আমার কি কি আছে, অনেক কিছু আছে, এই ভাবনাটা আমার জীবনকে অনেক বদলে দিতে পারে। এরপর আসি যে চিন্তা থেকে আমরা মুক্ত হব কি করে, এটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি। প্রথমত আপনাকে আগে বুঝতে হবে একটা যা যা হয়ে গেছে সেটা স্বীকার করে নিন। মানে এই যে মেয়েটির কথা বলছিলাম যে তার গিল্ট ফিলিং হয়, তাকে আগে স্বীকার করাতে হলো যে এটা আমাদের প্রত্যেকের হয়, ইটস নর্মাল। এটা বুঝতে হবে যে ঘটনাই হয়ে গেছে, আপনার দ্বারা হয়েছে, কারোর দ্বারা হয়েছে, যেমন অনেকের ছোটোবেলায় চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে নানান ধরনের সমস্যা রয়েছে, ঘটে গেছে, এটা আপনার হাতে ছিল না এবং যিনি করেছেন তার শাস্তি, এটা আপনার শাস্তি নয়, আপনি ভেবে ভেবে নিজেকে শাস্তি দেবেন না অকারণে। তো এই যে যেটা ঘটে গেছে সেটাকে মেনে নিন, এটা হতেই পারে, এরকম অনেকের জীবনে হয়ে যায়। মেনে নেওয়াটা আপনার চিন্তা থেকে মুক্ত হওয়া, অতি চিন্তা থেকে মুক্ত হওয়ার প্রথম ধাপ। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি চিন্তা করছেন তখন সেই চিন্তাগুলোর সাথে এটা বুঝুন যে এটা কি আমার বর্তমানের সাথে যুক্ত, নাকি ওই চিন্তা ওখানেই শেষ, ওটার সাথে এখনকার সময়ের কোনো সম্পর্ক নেই, তাহলে ছাঁটুন। ঠিক যেভাবে আমরা আগাছা ছাঁটি সেভাবে ছাঁটার হ্যাবিট করুন, একদম ছেটে ফেলুন ওটা, এবং নিজেকে বলুন যে এটা নিয়ে বারবার ভাবার কোনো কারণ নেই, কারণ এটা আমার বর্তমান জীবনটার সাথে কোনো রকমভাবেই যুক্ত নয়, তাই এটা বাদ। আরেকটা ভাবনা কি, যখন আমি যখন আরেকটা মজার বিষয় যেটা আজকে আমি এটা নোট ডাউন করতে করতেই ভাবছিলাম, অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবেন আমাদের চিন্তাগুলো কিন্তু আমি বলি ল্যাটা মাছের মতো, সত্যি সত্যি যেটা ধরতে চাই কিন্তু ধরতে পারি না। একবার ওই চিন্তাগুলোকে একটু ধরবেন, নিজের থটগুলোর সাথে নিজে কথা বলবেন। আমি বারবার আমার সেশনে বলি, এটা আমার সিবিটির একটা অঙ্গ, আমি বারবারই বলি নিজের এই ল্যাটা মাছের মতো চিন্তাগুলোকে ধরুন, খপ করে ধরুন, ধরে বলুন কি কাজ তোর, তুই কি চাস আমার কাছ থেকে, এই চিন্তাগুলোই তো আমি করছি, কিন্তু এই চিন্তাগুলো আমাকে কি দিচ্ছে জীবনে, আমার জীবনটা আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমি আমার জীবনে অসুখের মধ্যে বিরাজ করছি, সুখ চেয়েও আমি সারাক্ষণ অসুখের মধ্যেই রয়েছি। অতএব ওই ল্যাটা মাছকে খপ করে ধরুন আর টপ করে ফেলে দিন। আপনি এই প্রসেসটাতে একদম এটা মাথায় রেখে এই চিন্তাকে দূর করুন, তো দেখুন পারবেন, দারুণভাবে হবে। অবশ্যই নেগেটিভ থটগুলোকে। আর একটা হলো প্রত্যেকটা না চিন্তার সাথে
আ মানে ডিল করার চেষ্টা করুন, ডায়েরি মেইনটেইন করুন। ডায়েরি যখন আপনি মেইনটেইন করবেন, তখন চিন্তা কি হচ্ছে, কতগুলো দিনে চিন্তা এলো। আপনি যদি বাড়িতে থাকেন আপনার পক্ষে সুবিধা, আপনি যদি অফিস করেন তাহলে টুক করে ছোট্ট করে সাইন ল্যাঙ্গুয়েজে লিখে রাখুন যে আপনার কি চিন্তা এলো। ওই চিন্তাগুলো আপনার কি কাজে লাগবে, ওই চিন্তাগুলো আপনি আপনার জীবনে কোন চিন্তা আপনাকে আপনার লাইফের সাথে বনিবনা করতে দেবে, অ্যাডজাস্ট করতে দেবে, ভালো থাকতে দেবে, সুখে রাখতে পারে, এটা একবার ভাবুন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ডায়েরি মেইনটেইন করলে সবথেকে সুবিধে হবে, আপনি আপনার চিন্তাগুলোকে ধরতে শিখে যাবেন। প্রথমত হচ্ছে ডায়েরিতে কি লিখবেন, যে কি বিষয়ে চিন্তা হচ্ছে, কি করণীয়, এই যে চিন্তাটা হচ্ছে, এই চিন্তাগুলো থেকে আমি কি করতে পারি, মানে আমার হাতে কোনগুলো আছে। ধরুন আপনি চিন্তা করছেন, আপনার এই হাতে রয়েছে যে আপনি কিছু থটস, এই হাতে কিছু থটস আছে। এই হাতে যেগুলো রয়েছে সেগুলোকে আপনি দেখলেন যে না, এগুলো আমার হাতের বাইরে, এগুলো আমার কিচ্ছু করার নেই, এগুলো হয়তো পাস্টে রয়েছে বা এটা ভবিষ্যতে রয়েছে, এই মুহূর্তে আমার হাতে নয়, অতএব এটাকে আমি ছুঁড়ে ফেললাম। এই হাতে যেগুলো রয়েছে সেগুলো আমার করণীয়, আমি পারবো। অর্থাৎ আমাকে হয়তো কিছু ভবিষ্যতের কথাই রয়েছে, আমাকে একটা হয়তো গাড়ি কিনতে হবে, একটা স্কুটি কিনতে হবে, বা আমাকে একটা সোফার কাভার কিনতে হবে, কিংবা আমার অফিসের জন্য একটা ল্যাপটপ কিনতে হবে, হোয়াট এভার এনিথিং। তো আমি এগুলো করব। সঙ্গে সঙ্গে ডায়েরিতে নোট ডাউন করে নেওয়া, এই কাজগুলো আমি করতে পারবো, এবং তার জন্য সঙ্গে সঙ্গেই ওই কাজটা করার সিদ্ধান্ত নেবেন, এবং সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে কাজটা করার জন্য উদ্যত হবেন। কারণ এই হলো ডায়েরির পোর্শন। এবারে যেটা বলবো সেটা হলো যে এটা 4 নম্বর ছিল। 5 নম্বর হলো, এই যে আপনি কাজ করবেন, এই যে আপনি স্টেপ বাই স্টেপ আপনি একটা কাজের হদিশ খুঁজে নিলেন, আপনি একটা কাজকে আপনার মাইন্ডের সাথে, আপনার থটের সাথে আপনি একটা ডিল করে নিলেন যে এই থট আমার পক্ষে রাখা সম্ভব না ভাই, এটাকে ডিলিট করছি, এটা আমি করতে পারি, এটা আমার হাতে আছে, আমি চলো এগুলো করব। এবার আপনি ব্যস্ত থাকলেন। মাইন্ডের সবথেকে বড় কাজ হলো যদি আমরা মাইন্ডটাকে ব্যস্ত রাখতে পারি, যার জন্য আমি সেশনে বারবার বলি, আমার মানে এটা রিকোয়েস্ট থাকে আপনাদের কাছে, ব্যস্ত থাকার জন্য প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে, সময় মানে বয়স নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, প্রত্যেকের আমাদের ব্যস্ত থাকাটা খুব প্রয়োজন। না হলেই কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের বাসা, এটা একদম ঠিক কথা। অনেক প্রবাদী 100% ঠিক। এরপরে আসবো যে আগের হবি, যে কালচার, যেই হবি আপনি ছোটবেলায় করতে পারেননি, নানান ধরনের অসুবিধে ছিল, সেই হবিগুলো একটু কালচার করুন তো। দ্বিতীয়ত হলো যে সান এক্সপোজ করবেন, কারণ ভিটামিন ডি যখন আমাদের শরীরে আমরা নিচ্ছি, তখন অলরেডি ভিটামিন ডি কিন্তু সেরোটোনিন লেভেল, সেরোটোনিন কী করে, আমাদের অতি চিন্তা, সেরোটোনিন যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু মানে কমে যেতে থাকে, ডিক্রিজ করে, তাহলে পরে কিন্তু অনেক সময় আমাদের অতি চিন্তা, ওভার থিঙ্কিংয়ের সমস্যা আসতে পারে, মন খারাপ আসতে পারে। তাই ভিটামিন ডি ন্যাচারালি পাচ্ছি, 1 পয়সা খরচা করতে হচ্ছে না, সেটা আপনি প্রত্যেক দিন নেওয়ার চেষ্টা করুন। সকালবেলা 10টার মধ্যে, এখন প্রচণ্ড গরম পড়েছে, 8টা হলে 8টার মধ্যেও নিয়ে নিন, একদম মাথা থেকে পা অবধি যেন হয়, আমি এটা বারবার বলি। কিছু ফ্রি, এরপরে হচ্ছে 9 নম্বর হলো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার হ্যাবিট করুন। সেটা বাড়িতে ফ্রি হ্যান্ড করতে পারেন, কেউ জিম যেতে পারেন, কেউ যোগা করতে পারেন, কেউ অ্যারোবিক্স করতে পারেন, কেউ ডান্স ক্লাসে ভর্তি হতে পারেন, হোয়াট এভার। ফিজিক্যাল একটা এক্সারসাইজ করতেই হবে, অ্যাপার্ট ফ্রম ইয়োর হাউস হোল্ড ওয়ার্ক, অ্যাপার্ট ফ্রম ইয়োর অফিস ওয়ার্ক। এইগুলো ছাড়াও অন্তত পক্ষে হাফ অ্যান আওয়ার নিজেকে দেওয়া যায়, এবং দেওয়ার সময় যেন বলা হয় নিজেকে যে ভাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজে একটু ফিট থাকো, সমস্ত আবর্জনা মন থেকে দূর করো। নাম্বার 10, যেটা সব থেকে জরুরি আমাদের প্রত্যেকের জীবনে, এই যে আমরা পুজো করি, আমরা নামাজ পড়ি, আমরা গির্জাতে গিয়ে প্রেয়ার করি, কিংবা বাড়িতে বসে প্রেয়ার করি, যে ধর্মেই রয়েছেন, বহু ধর্মের মানুষ আমার সাথে যুক্ত থাকেন, আমি প্রত্যেককে উদাহরণ দিয়ে বলছি, আমরা কি করি, ঈশ্বরের কাছে আমরা কি চাই, যে আমাকে শান্তি দাও, বা আমার সুস্থতা দাও, বা আমার পরিবারকে ভালো রাখো, বা আমার অর্থের জায়গাটা ঠিক রাখো, তাই তো? তার মানে আমি জানি যে আমার ঈশ্বর আমার কথা শুনছেন, আমি বিশ্বাস রাখি আমার ঈশ্বর, আমার ভগবান, আমার গড, আমার আল্লাহ আমার কথা শুনছেন।
এই বিশ্বাসটা রাখুন না তার উপরে যে সব কিছু তো আমার হাতে নেই, আমি তো সব কিছু কে তৈরি করতে পারবো না, সব কিছু আমার মনের মতো হবে না। কিছু সময় ঈশ্বরের ওপরে, এই কারণে বোধহয় স্পিরিচুয়ালিটির প্রয়োজন রয়েছে, এই কারণে বোধহয় আমাদের শিখতে হয়। কিন্তু ওই ঠাকুর পুজো দিচ্ছি অন্য কথা চিন্তা করছি, স্তোত্র পাঠ করছি অন্য কথা চিন্তা করছি, আমি নেই আমাতে, কি হবে ওই পুজো দেওয়ার থেকে? আপনি বরং একটা সিনেমা দেখে ফেলুন। আমি একদম পরিষ্কার এইভাবে বলছি, ওই পুজোর কোনো দামই নেই। যদি পুজোতে অরিজিনালি আপনার মনের সাথে আপনি সুন্দর করে একটা ডিল না করতে পারেন যে পুজো করা মানে হচ্ছে আমার মানসিক শান্তি, প্রেয়ার করা মানে হচ্ছে আমার মানসিক শান্তি, আমার হাতে যা নেই সেটা যদি ঈশ্বরের হাতে থাকে, তিনি বুঝবেন, তাহলে তিনি করবেন, তাহলে আমি আর এত চিন্তা করে কি করব? এইভাবেও আমরা ওভার থিঙ্কিংকে দেখুন না কমানো যায় কিনা। সব থেকে বড় কথা হলো, আবারও বলি শেষে, জীবনটা টুক করে কিন্তু খসে পড়ে যাচ্ছে, বুঝতেও পারছি না। এই বোঝার জন্য ভালো থাকাটা, চিন্তামুক্ত হওয়াটা, অতি অতি চিন্তামুক্ত হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। নর্মাল চিন্তা করলে ভালো প্ল্যানার হবেন, ভালো অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আপনার থাকবে, ভালো বক্তা হবেন। কারণ এই যে আজকে চিন্তা করেছি বলে, আজকে চিন্তা করে পড়াশুনো করেছি বলে এই পুরো সেশনটা ভিডিওটা আর কি করতে পারলাম আপনাদের জন্য। এইগুলো চিন্তা করতে হবে। আমি কেন, প্রত্যেকটা মানুষ যারা যেটুকুনি কাজ করেন সবটাই তো চিন্তার ফলপ্রসূ, তাই না? চিন্তা আমাদের থাকবেই, কিন্তু ছাড়তে জানতে হবে, কোনটা রাখবো কোনটা রাখবো না। যেতে যেতে আরেকটা কথা বলি, সবটুকু আমাদের হাতে আছে। ওই আসছে বললেই তাকে আনতে হবে এরম ব্যাপার নেই। আমি আমার রাজা, আর চাই না, আর যেটাই হোক না কেন, হয়তো আমি মনিটরিং করতে পারবো না গোটা সমাজ গোটা পৃথিবীকে, নিজেকে তো করতে পারি। অতএব আমার হাতে আছে আমার চিন্তা, দেখুন না সেটাকে কতটা আপনি সুন্দর করে তাকে লালন পালন করতে পারেন, তাকে ছাড়তে পারেন, অর্থাৎ পুরো নিয়ন্ত্রণটা করতে পারেন। আমরা পারি, চাইলে সব পারি। খুব ভালো থাকুন, আশা করব যে এরপরে আপনাদের ওভার থিঙ্কিং অথবা অতি চিন্তার যে সমস্যা সেগুলো অনেকটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।